नमस्कार बंधुरा आपनारा जानें विगत दिने बांग्लादेशे छात्र बैषम्य आंदोलनेर नामे मिलिटारि ग्रुपे बांग्लादेशे की परिस्थिति तैरी हयेछिलो एबं जार जोन्नो बांग्लादेशेर प्रधानमंत्री माननीय शेख हासिना निजेर प्राण बाँचानोर जोन्नो भारते चले एसेछिलेन। यदिओ अफिशियाली भावे भारत सरकार ए विषये कोनो मंतब्य करेननि एबं पलिटिकल भिउ थेके आश्रयও देयनि, तथापिও शेख हासिना भारतेই रये गेছেন। আর এই সবের মাঝে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে ফাঁসি দেবার জন্য হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবার দাবি করেছেন। আর অন্যদিকে আমেরিকা ভারতের ওপর চাপ সৃষ্টি করেছে যাতে করে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়। এবার সবথেকে বড় যে প্রশ্নটা রয়েছে সেটা হলো ভারত আদৌ কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে, অথবা আমেরিকা যে ভারতের ওপর চাপ তৈরি করেছে বা আগামীতে আরও বেশি চাপ সৃষ্টি করবে সেটা সামলানোর ক্ষমতা বর্তমান ভারতের কি রয়েছে। তো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনাকে যদি ভারত বাংলাদেশের হাতে তুলে দেয় তাহলে আন্তর্জাতিক কূটনীতি এবং ভূ রাজনীতিতে তার কী প্রভাব পড়বে, এই বিষয়গুলি নিয়েই কিন্তু আজকের ভিডিওতে গভীরভাবে আলোচনা করতে চলেছি। তো অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধই করব, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওর শুরুতেই শুনেছেন আমি ছাত্র আন্দোলনের নামে মিলিটারি গ্রুপের কথা বলেছি, কিন্তু কেন বলেছি নিশ্চয়ই এর পেছনে কিছু যুক্তি রয়েছে। দেখুন, বাংলাদেশে বৃহৎ ছাত্র আন্দোলন হয়েছে এটা কিন্তু আমরা অস্বীকার করছি না, কিন্তু এটা যে শুধু ছাত্র আন্দোলন ছিল না সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এর পেছনে আমেরিকার সিআইএর ইন্ধনে যে গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে, আর এই সমস্ত বিষয়গুলি নিয়েই কিন্তু আমরা আমাদের চ্যানেলে একটা ডিটেলসে ভিডিও করা রয়েছে, সেই ভিডিওতে প্রমাণসহ ব্যাখ্যাও কিন্তু আমরা করেছি। এবং সেই ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে দাবিগুলো নিয়ে ছাত্ররা আন্দোলন শুরু করেছিল সেই দাবি কিন্তু বাংলাদেশ সরকার অলরেডি মেনে নিয়েছিল। এবং তারপরেও সিআইএ এবং বাংলাদেশ আর্মির যৌথ ইন্ধনে নতুন করে সহিংস ছাত্র আন্দোলন কিন্তু শুরু হয় এবং তারপর সেনার সহযোগিতায় ছাত্রদের উজ্জীবিত করে তোলা হয়। এবং আন্দোলন এতটাও কিন্তু বড় ছিল না যে সেনারা সেটা সামলাতে পারতো না। উল্টে সেনা কি করেছে, উল্টে বাংলাদেশ সেনা কিন্তু বাধ্য করেছে শেখ হাসিনাকে যে ৪৫ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে। যখন কোনো দেশের সেনা বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র করে নিজের দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়, সেই ঘটনাকে আর যাই হোক একজন ভারতীয় হিসাবে আমি কিন্তু মিলিটারি কু ছাড়া অন্য কিছু বলতে পারছি না। বৈদেশিক শক্তির সাথে হাত মিলিয়ে বাংলাদেশ মিলিটারি কু বা সামরিক অভ্যুত্থানের ফলে দেশ ছাড়তে বাধ্য হওয়া বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে প্রথমে বাংলাদেশ থেকে ভারতের আগরতলাতে আসে এবং পরে কিন্তু তিনি দিল্লিতে আসেন। ভারত সব রকম বৈদেশিক চাপকে উপেক্ষা করে দিল্লিতে নিরাপত্তার ঘেরাটোপে কিন্তু শেখ হাসিনাকে সযত্নে রেখেছেন, যদিও রাজনৈতিকভাবে ভারত সরকার শেখ হাসিনাকে সেভাবে রাজনৈতিক আশ্রয় কিন্তু দেয়নি। তবে ইতিমধ্যে আমেরিকান মিডিয়ার তরফ থেকে একটা কিন্তু বড়সড় অভিযোগ এসেছে যে ভারত বাঁচিয়ে নিয়েছে শেখ হাসিনাকে। সচক্ষে আপনারা দেখতেই পারছেন অন স্ক্রিন একটি আর্টিকেল, এটা কিন্তু কোনো ইন্ডিয়ান নিউজ আউটলেট নয়, এখানে দেখতেই পারছেন দ্য ওয়াশিংটন পোস্ট থেকে এই আর্টিকেলটি বেরিয়েছে, যেখানে আমেরিকা ওপেনলিভাবে বলছে ইন্ডিয়া ইউএসএকে প্রেস্ট করছে যে গো ইজি অন বাংলাদেশি লিডার। দেখুন, এর অর্থ হলো ইন্ডিয়ার জানা ছিল যে ইউএসএ শেখ হাসিনার পেছনে লাগবে, ক্রিটিসাইজ করবে, সরকার ফেলে দেবার চেষ্টা করবে, আরও অনেক কিছু। কারণ দেখুন, বিগত দিনেও আমরা দেখে এসেছি যে ইউএসএর বিরুদ্ধে কেউ কিছু বললে সেটা কোইন্সিডেন্টলি বলুন আর মিস্ট্রি বলুন। ফর এক্সাম্পল, ইমরান খান ইউএসের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং তখন থেকেই তিনি কিন্তু জেলে বন্দী হয়ে রয়েছেন। কিন্তু আমি এটা বলছি না যে আমেরিকা ইমরান খানকে জেলে পাঠিয়েছে। কোইন্সিডেন্টলি ধরুন ইউএসের বিরুদ্ধে বলেছেন আর তারপর তার এমন পরিস্থিতি হয়ে গেছিল যে তাকে জেলে যেতে হয়েছিল। পাকিস্তানের যদি আপনারা এর আগের ইতিহাসের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন গদ্দাফি থেকে শুরু করে আরও অনেক এক্সট্রিম কেসেস কিন্তু আপনারা দেখতে পারবেন। তো তুলনামূলকভাবে আপনারা বলতেই পারেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক্সট্রিম তেমন তো কিছু ঘটেনি, তবে শি ওয়াজ লেট গো। আর এখানে দেখতেই পাচ্ছেন ওয়াশিংটন সরাসরি অভিযোগ করছেন, আফটার ইন্ডিয়া লবিং ওয়াশিংটন টোন ডাউন ইটস ক্রিটিসিজম অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, নাও বোথ কান্ট্রিজ মাস্ট কনফ্রন্ট ওয়েদার দে মিসহ্যান্ডেলড বাংলাদেশ। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশিংটনের সরাসরি অভিযোগ। আর এটা ইম্পর্টেন্ট এজন্যই কেননা ফরেন অ্যাডভাইজার যিনি রয়েছেন বাংলাদেশের মানে অন্তর্বর্তী সরকারের, তিনি হিন্ট দিয়ে দিয়েছেন যে এক্সট্রাডিশনের আন্ডারে ভারতকে হ্যান্ডওভার করতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে।
তো শেখ হাসিনার কেস কিন্তু এখনও অবধি শেষ হয়নি। আগামীতে আপনারা শেখ হাসিনাকে নিয়ে আরও কিন্তু বিস্তারিত ঘটনা দেখতে পারবেন। এই মুহূর্তে শেখ হাসিনার অন্য দেশে যাওয়ার সমস্ত দরজা প্রায় বন্ধ। আমার মতে শেখ হাসিনাকে এখনও অবধি রাশিয়া পৌঁছে যাওয়া প্রয়োজন ছিল, কারণ রাশিয়ার তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নেগেটিভ কমেন্ট আসেনি। ফিনল্যান্ড আমার মনে হয় না শেখ হাসিনাকে জায়গা দেবে, কারণ ফিনল্যান্ড এখন খাঁটি পশ্চিমা দেশ হয়ে গেছে। ইউকে এবং কানাডাতে তো শেখ হাসিনা ঢোকা সম্ভবই হবে না, আর ইউএসএ তো আগে ভাগেই ভিসা ব্যান করে দিয়েছে শেখ হাসিনার। তো ঘুরে ফিরে রাশিয়াই একমাত্র সেই দেশ যেখানে সে নিরাপদে থাকতে পারবে। চীনের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে চীন কিন্তু এই বিষয়ে খুব একটা ইন্টারেস্ট নয়। আর যদি শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকে তাহলে একটা কিন্তু বড় প্রশ্নের পাশাপাশি একটা বড় রিস্কও কিন্তু থাকবে। দেখুন, ইন্ডিয়া কতদিন হাসিনাকে আগলে রাখবে বা কতদিন পর্যন্তই বা হাসিনাকে বাংলাদেশের হাত থেকে রক্ষা করবে, এর ওপরে একটা বড় প্রশ্ন কিন্তু দাঁড়াতে চলেছে। দেখুন, ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ 1971-এর যুদ্ধের পর এই প্রথমবার একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাতে চলেছে বাংলাদেশে। এদের কাজ কি জানেন? এদের কাজটা হচ্ছে শেখ হাসিনার ওপরে যে সবচেয়ে বড় অভিযোগ রয়েছে যে যখন ছাত্ররা সরকারের সামনে আন্দোলন করছিল তখন শেখ হাসিনা ধৈর্য হারিয়ে ফেলেছেন এবং বাংলাদেশ পুলিশকে সরাসরি পারমিশন দিয়ে দিয়েছে যে আপনারা ছাত্রদের ওপর গুলি চালান, আর এর ফলে বেশ কিছু ছাত্ররা কিন্তু নিহত হয়েছেন। তো এবার ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘের একটি টিম বাংলাদেশে যাবে এবং তারা গিয়ে দেখবে যে কোন লেভেলে গিয়ে বাংলাদেশে হিউম্যান রাইটসের উল্লঙ্ঘন হয়েছে। এছাড়াও তারা বাংলাদেশের আয়নাঘরকেও কিন্তু সচক্ষে দেখতে চেয়েছেন। আপনাদের জানিয়ে রাখা ভালো, শেখ হাসিনা এক প্রকার স্পেশাল জেল বানিয়ে রেখেছিল। যারা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতো তাদের সেই জেলে বন্দি করে রাখা হতো, আর এই জেলের নাম ছিল আয়নাঘর, যাকে আপনারা হাউস অফ হরর বা হাউস অফ মিররও কিন্তু বলতে পারেন। তবে শুনে রাখুন, এই যে জেল, এর কিন্তু কোনো সরকারি তথ্য বা প্রমাণ নেই। যারা বাংলাদেশের আন্দোলনকে সাপোর্ট করত বা যারা হাসিনা বিরোধী ছিলেন তারা কিন্তু এই আয়নাঘর সম্বন্ধে নানান কথা বলেছেন। তবে আদৌ বাংলাদেশে আয়নাঘর আছে কি নেই সেটা কিন্তু অবশ্যই সময় কথা বলবে, এবং ইউএনের টিম যাবে বাংলাদেশে। আয়নাঘর আদৌ আছে কি নেই সেটা তারা খোঁজার চেষ্টা করবে। হাসিনার নির্দেশে পুলিশ কতজন ছাত্রদের মেরেছেন, সব মিলিয়ে ওয়ার ক্রাইম হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু তারা খতিয়ে দেখবে। এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসও কিন্তু এখানে ইনভলভ হতে পারে, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্টে কিন্তু কেস দাখিল হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো এই সব বিষয়গুলি কিন্তু একদমই একদিকে রয়েছে। তবে ইউএসের কূটনৈতিক ব্যক্তিরা যেভাবে শেখ হাসিনার পেছনে লেগেছিল, সেখানে দাঁড়িয়ে অন্তিম পর্যায়ে এসে ভারতের এই ধরনের স্ট্যান্ড কিন্তু সারা বিশ্বকেই তাক লাগাচ্ছে যে আসলে ভারত আগামীতে করতে চলেছেটা কি। দ্য ওয়াশিংটন পোস্টে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে ভারতের অফিসিয়ালসরা আমেরিকাকে বলেছে যে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে এত বেশি আগ্রাসন দেখাবেন না, কারণ বাংলাদেশে একবার যদি ইসলামিস্ট গ্রুপগুলো অ্যাক্টিভ হয়ে যায় তাহলে ইন্ডিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকির মুখে পড়তে হবে। আর এই কথাগুলো ওপেনলিভাবে ওয়াশিংটন পোস্ট তাদের আর্টিকেলে প্রকাশ করেছে। ইফ দ্য অপোজিশন ওয়ার অ্যালাউড টু গেইন পাওয়ার ইন অ্যান ওপেন ইলেকশন, ইন্ডিয়া অফিসিয়ালস আর্গুড, Bangladesh would become a breeding ground for Islamist group posing a threat to India's national security. Your approach is at the level of democracy, but for us the issues are much more serious and extensional. অর্থাৎ ওয়াশিংটন পোস্টের হিসেবে ইন্ডিয়ান গভর্নমেন্টের অ্যাডভাইজার ইউএসএকে বোঝানোর চেষ্টা করেছে যে আপনাদের এই গণতন্ত্র এই গণতন্ত্রের চক্করে আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে কিন্তু আমাদের বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আর এই সব বিষয় যখন ভারত বলেছে তখন গিয়ে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সুর একটু নরম করেছে। আপনাদের কি মনে হয় এই দ্য ওয়াশিংটন পোস্টে যা বলেছে বা যে আর্টিকেলটি ছাপা হয়েছে এসব সব কিছুই কি সত্যি? কারণ ওয়াশিংটন পোস্ট নিউজ আউটলেটটি কিন্তু সেই নিউজ ফোরাম নয়। আপনারা বলতেই পারেন আমেরিকার হোয়াইট হাউস থেকে এই নিউজ পেপার কিন্তু বের হয়। তো আপনাদের কি মতামত এই আর্টিকেল নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো আগামী কিছু মাস, আগামী কয়েক বছরে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশ আর ভারতের নজরের দিক থেকে দারুণ ইন্টারেস্টিং সব কাণ্ডকারখানা হতে থাকবে। এবার দেখার পালা বাংলাদেশে বাংলাদেশে ইসলামিস্ট গ্রুপগুলো অ্যাক্টিভ হয় কিনা, আর যদি হয়ে যায় তাহলে ভারতের কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে জাতীয় নিরাপত্তা নিয়ে, নাকি বাংলাদেশের শান্তি ফিরে আসবে। এর আগে দেখুন ইউএন অর্থাৎ জাতিসংঘের একটি দল পৌঁছবে বাংলাদেশে, আর শেখ হাসিনার ওপর প্রেশার বাড়তেই থাকবে। আর ভারতেই বা কতদিন পর্যন্ত প্রোটেক্ট করে রাখবে শেখ হাসিনাকে, সেটাই কিন্তু এখন দেখার পালা। তবে একজন ভারতীয় হিসাবে এতটুকুন বুক ঠুকে বলতে পারি যে আমাদের 100 জন ভারতীয়কে যদি এই প্রশ্ন করা হয় যে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া ঠিক হবে কিনা,
99%ই কিন্তু উত্তর দেবে না। কারণ যে ভারতকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভারত কিন্তু 1947-এর ভারত নয়। এই ভারত নতুন ভারত, আত্মনির্ভর ভারত। এই ভারত ভালোবেসে যেমন আগলে রাখতেও জানে, আবার প্রয়োজনে কিন্তু ছুঁড়ে ফেলেও দিতে পারে। সুতরাং যেখানে 1 মাস হয়নি অন্তর্বর্তী সরকার গঠন করে, এরই মধ্যে ভারতের সম্বন্ধে যে বিদ্বেষ ছড়াচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যে ভারতের নাকি 7 সিস্টার হাতছাড়া হয়ে যাবে ভারতের থেকে। বাপরে বাপ, কত বড় হুমকি দিয়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে শুধুমাত্র এতটুকুই বলে রাখতে চাই যে শুনে রাখুন, ভারতের বন্ধু হবেন নাকি ভারতের শত্রু। কারণ ভারতের দিকে ঢিল ছুড়লে পাটকেলের আঘাত সামলানোর ব্যবস্থাটাও যেন করে রাখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কারণ যে আমেরিকার মন্ত্রে বাংলাদেশ এত লাফাচ্ছে না, সেই আমেরিকাই কিন্তু রাত পোহালে ভারতের সাথে মিশে যাবে। কারণ তারা জানে যে চীনকে রুখতে এশিয়া মহাদেশে বাংলাদেশ নয়, তাদের ভারতকেই প্রয়োজন। আর ভালো কথাই যদি না শুধরোয় বাংলাদেশ, তাহলে আগামী দিনে পাটকেলের আঘাতের পদ্ধতিটা ঠিক কিভাবে হবে সেটা কিন্তু অবশ্যই সময় কথা বলবে। হাসিনা আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরবে কিনা, ভারত হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে কিনা, সেসব তো অনেক পরের কথা। শুধুমাত্র এতটুকু জেনে রাখুন যে কিছুদিন আগে কাতার সরকার ভারতের 8 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। আমরা ভারতীয়রা আমাদের কূটনৈতিক তৎপরতার সাহায্যে মৃত্যুদণ্ড তো অনেক দূরের কথা, তাদেরকে ছাড়িয়ে নিরাপদে ভারতে নিয়ে এসেছি। এবার বুঝুন ভারতের কূটনৈতিক অবস্থানটা বিশ্বের কোন লেভেলে রয়েছে। আর সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে চাইলো আর আমরা দিয়ে দিলাম, এটা কি মানা যায়? বলছি শুনুন, ভারত শান্তিপ্রিয় দেশ, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। তাই কারো এতটা সাহস হয়নি যে দক্ষিণ এশিয়ায় এসে ভারতকে উপেক্ষা করে কিছু করবে। তাই নিজেদের দেশে মধ্যবর্তী নির্বাচনটা এই মুহূর্তে করানো সম্ভব কিনা সেটা নিয়ে ভাবুন। আশা করি আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্যটা বুঝতে পেরেছেন। আমি কিন্তু আমার মতো করে আজকের এই ভিডিওতে বোঝানোর আপনাদের চেষ্টা করলাম। তো এই বিষয় নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে কিন্তু লাইক করতেও ভুলবেন না। আর আপনারা এই ধরনেরই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে যাবেন। আর এই ধরনেরই বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই মুহূর্তে এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রিয় বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওর লিঙ্কটিকে শেয়ার করবেন। এভাবেই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। জয় হিন্দ, জয় ভারত।